আমি বাংলার ফুটবলের মানে শুদ্ধিকরণ করতে নামিনি। নোবডি ফ্রম এআইএফএফ, আমার চোখে কাউকে পড়েনি যারা প্রাইজ ডিস্ট্রিবিউশনে ছিলেন, মোস্ট অফ দেম উইদাউট এনি ভিডিও। এখনকার ফুটবলে ভিডিওটা সব থেকে যে হোটেলে ছিল হয়, সবাই বলে না আইএসএল স্ট্যান্ডার্ড নয়। হোয়াট ইজ দ্য আইএসএল স্ট্যান্ডার্ড? আই কান্ট নো। মানুষ বসে আছেন যাকে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই। ঠিক এই মুহূর্তে তিনি ফ্লেভার অফ দ্য সিজন, কারণ তিনি সঞ্জয় সেন। বাংলাকে এত বছর বাদে শুধু সন্তোষ ট্রফি দেননি, বাংলাকে প্র্যাকটিক্যালি তার হারানো কৌলিন্য ফেরত দিয়েছেন। আর গত কদিনে এত তার ইন্টারভিউ হয়েছে যে আমি সোশ্যাল মিডিয়া খুললেই তার ইন্টারভিউ দেখছি, তাই আমি কি প্রথম প্রশ্ন করব সেটাতেই খুব দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি যে কি প্রথম প্রশ্ন হতে পারে। যা যা করার সব তো হয়ে গেছে, তাও জিজ্ঞেস করছি সবচেয়ে মনে রাখার মতো মেসেজ কার এই কদিনে? মানে এত মেসেজ এসছে যে মানে মানে মনে করতে পারছি না। বা একটা কথা কেউ বলেছে, হ্যাঁ, যে কমটনদা আমাকে যখন ফোন করে 2-3 বার ফোন করেছে, আমি ধরতে পারিনি, আমার ফোনটা জমা থাকে। তো আমরা এক ক্লাবের থেকে বড় হয়েছি, খোকনদার ক্লাব থেকে সাদার্ন স্পোর্টস অ্যাসোসিয়েশন। তো ওই খ্যাতি হয়ে গেলে অনেকে ভাবে না যে ইচ্ছে করে ফোন ধরছে না, এরকম একটা অপরাধবোধ আমার মধ্যে জাগছিল। তো যাই হোক, কমটনদা যখন আবার পরে ফোন করে, তো সঞ্জয় কনগ্রাচুলেশন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো কমটনদের যে স্বীকারোক্তিটা আমার খুব মানে দাগ কেটেছে এই জন্যে যে বল, দেখ আমরা প্রথম কথা হলো 11টা ম্যাচ খেলিনি কখনো, আমরা জিতেছি অনেকবার এবং আমরা আনবিটেন কখনো হতে পারিনি। হ্যাঁ, এটা একটা দারুণ ব্যাপার সঞ্জয়। হ্যাঁ, কারণ দেখ 32 বার চ্যাম্পিয়ন হয়েছে সব কিছু, তখন মোহনবাগান, ইস্ট বেঙ্গল এবং হাবিবদা থেকে শুরু করে জেভিয়ার পাস সবাই, সব যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলতো সরাসরি তারা সন্তোষ ট্রফি খেলতে চলে যেত। তো এইটা একটা আমার মনে দাগ কেটেছে, কারণ সব অনামী অখ্যাত প্লেয়াররা তারা যে বাংলার এই সম্মানটাকে আনতে পেরেছে এবং এটা আমার খুব ভালো লেগেছে। কমটনদার যে এটা আমি বুঝতে পারছিলাম না যে 11টা ম্যাচ এবং 8টা ম্যাচ আমাদের 18 দিনে খেলতে হয়েছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যে কতটা কঠিন সেটা খেলোয়াড়েরা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। তো এটা আমার মানে অনেকে পাঠিয়েছে, অনেক মানুষদার থেকে শুরু করে সারা ভারতবর্ষ থেকে, আরমান্দ কোলাসো থেকে শুরু করে এই আমার রঞ্জিত বাজাজ থেকে এভরিবাডি, এবং আই এম ভিজন যে আমি ওই যখন প্রেস করছি তখনও একজন কেরালেনের মাধ্যমে আমাকে দাদা কনগ্র্যাচুলেশনস। তো এইগুলো খুব মনে দাগ কাটে যে একটা ভালো কিছু করার একটা স্বীকৃতি। সবাই তো ভালোটাকে বললে সবাই একটা হিউম্যান সাইকোলজি, যখন সাবাসী জানায় ভালো লাগে। কল্যাণ চৌবে কি বললেন, ফেডারেশন প্রেসিডেন্ট? না, আমার সাথে যোগাযোগ হয়নি, বা সময়ের হয়তো আমি সেই রকম কোনো মেসেজ বা উনি মাঠে ছিলেন না। নোবডি ফ্রম এআইএফএফ, আমার চোখে কাউকে পড়েনি যারা প্রাইজ ডিস্ট্রিবিউশনে ছিলেন। মোস্ট অফ দেম মনে হয় ওই তেলেঙ্গানা ফুটবল সংস্থার কেউ ছিলেন। এবং ওই সময় আমি ওই ঠিক একটা ইমোশন, ওই মধ্যে আমি চিহ্নিত করতে পারিনি, কিন্তু মোস্ট প্রবাবলি কেউ ছিলেন না। একজন সেমিফাইনাল ম্যাচে আমাদের সাথে এসেছিলেন ফ্রম নর্থ ইস্ট, উনি এআইএফএফের একজন ছিলেন, আমি নাম জানি না। এছাড়া কাউকে চোখে পড়েনি যে যাকে বলার মতো যে এআইএফএফের কেউ একজন পদাধিকারী এসছেন, সেটা আমার মনে করতে পারছি না। এরকম একটা ইমোশনাল মোমেন্টে অনেক সময় মানুষ নিজের সঙ্গেও কথা বলে। কোথাও কি নিজের সঙ্গে কথা হলো যে ফুটবলার হিসেবে আমি যে সম্মান বা যে প্রতিষ্ঠা চেয়েছিলাম সেটা পাইনি, কিন্তু কোচ হিসেবে সেই প্রতিষ্ঠাটা ফুটবল আবার আমায় ফিরিয়ে দিয়েছে? নিশ্চয়ই, কারণ বাঙালি হিসেবে সকলের একটা স্বপ্ন থাকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলার। আমি 15 বছর খেলেছি, কলকাতা লিগ খেলেছি, রেলওয়ে এফসির মতো একটা দলে খেলেছি, এবং যেখানে আন্তঃরেল খেলতে গেলে প্রদীপদা, বলরামদা, অরুণ ঘোষের মতো কোচেদের সান্নিধ্যে আসতে পেরেছি। এবং তখন স্বপ্ন ছিল খেলবো, কিন্তু খেলতে পারিনি। যখন 97-এই আমি এনআইএস করি, প্রদীপদা আমাকে বললো তুই রেল এফসিতে তুমি এই করে দেখাও। তো আমার ওই 97 থেকেই আমার কোচিং জার্নি শুরু, এবং কোথাও যখন না কোথাও মনে হয়েছিল যেটা খেলে করতে পারিনি, মোহনবাগান ইস্টবেঙ্গলের মোহামেডানের কোচ হব, এই স্বপ্নটা আমার মনের মধ্যে একটা তৈরি হয়েছিল। এবং আলটিমেটলি ঈশ্বরের দয়ায় বা বলো, কৃপায় বলো, বাট আমার হার্ডওয়ার্কের বলো, যেটাই হোক, প্রথমে আমি মোহামেডানের দায়িত্ব পাই, সেকেন্ড ডিভিশন আই লিগ যেতে মোহামেডান, তারপরে আমি ছেড়ে দিই, আবার মোহামেডান আইএফএ শিল্ড যেতে, এবং তারপরেও সুলতানদা ছিলেন তখন প্রেসিডেন্ট, আমি ছেড়ে দিই। তারপর ভালো লাগছিল না, মানে আই ওয়াজ নট
মানে এনজয়িং দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য হোল অ্যাটমসফিয়ার। তো আমি একটু চুজি, একটু হিমসিকাল, আমি ওই কেয়ার করি না, দূর ছেড়ে দেবো, যা আবার হবে। বসেছিলাম, হঠাৎ করে দেবাশিস দত্তর ফোন, তারপরে মোহনবাগানে জয়েন, মোহনবাগানের এবং তারপরে তো এইভাবে হয়েছে। তো সুতরাং ইস্টবেঙ্গলের যখন আমি মোহনবাগানে, তখন নিতু আমাকে দুবার তিনবার আমাকে ইস্টবেঙ্গলে করো, ইস্টবেঙ্গল করো, 15-16 তখন সিজন, সেই সময় আমি মোহনবাগানের সাথে চুক্তিবদ্ধ ছিলাম, করতে পারিনি। তো যাই হোক, একটা তো স্যাটিসফ্যাকশান হয়েছে যে হ্যাঁ, বড় ক্লাবের যে একটা পরিবেশ এবং বড় ক্লাবের যে খেলতে পারিনি, সেই জায়গায় কোচ হয়ে কিছুটা সাফল্য দিতে পেরেছি, এটা একটা কোচিং জীবনে নিশ্চয়ই আনন্দ। এবং এই যে বাংলার, আমি এই প্রথমবার বাংলার সন্তোষ ট্রফির কোচ হলাম আমার 27 ইয়ার্স কোচিং কেরিয়ার। এবং আমার ঠিক আছে, আমি কখনো বা এই যে এরম একটা জায়গা কখনো আক্ষেপ করিনি যে আমাকে কোচ করা হলো না বা এরকম। সুযোগ পেয়েছি, ইচ্ছা ছিল একটা কিছু প্রতিদান দেবার, এবং সেটা খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স করেছে, যেটা বলেছি শুনেছে, এবং কৃতিত্ব গোস টু দা, মানে অল ক্রেডিট গোস টু দা। আজকে এই ময়দান সিনেমাটা গোটা ভারতবর্ষের কাছে 60 দশকের ভারতীয় ফুটবল, বাংলার ফুটবল সবকিছুকে কাছে নিয়ে এসেছে, স্পেশালি রহিম সাহেবকে। রহিম সাহেবের ভিটে মাটিতে গিয়ে কোচ হিসেবে জিতে আসাটা কতটা আনন্দের? না, আনন্দের হলো, প্রথম কথা হলো আমি যেদিন তেলেঙ্গানার সাথে খেলছি, আকবরদা তেলেঙ্গানার ম্যানেজার, আকবরদা স্বাভাবিকভাবে আমাকে চেনে না। আমি গিয়ে পরিচয় দিলাম যে আপনার ওই 18 সেকেন্ডের 16 সেকেন্ড গোল আমি ইন্ডিয়ান গার্ডেনে আমরা বসে আমরা দেখেছি, আপনার সাথে আজকে আলাপ হলো, এটা একটা দারুণ ব্যাপার। ওখানে অমলরাজ ছিল, সাবিদরা ছিলেন, এবং নঈমদা, যেটা আমাকে খুব মানে মোহিত করেছে যে নঈমদার মতো একজন মানুষ বাসে উঠে আর নঈমদা কথা বলতে থাকলে তো শেষ করে না, এবং খেলোয়াড়েরা তখন ওই যা হয় টায়ার্ড হয়, এবং অনেকে জানেই না নঈমদার ব্যাপারটা। আমি তখন বললাম যে এই ব্যাপার, এবং নঈমদা বাসে উঠে ওইটা একটা দারুণ প্রাপ্তি। আমার থেকে বড় কথা ছেলেদের, যে একজন দ্রোণাচার্য, একজন সারা জীবনটাই তার বাংলায় কেটেছে, এবং উনি এসে ছেলেদেরকে কনগ্র্যাচুলেট করছেন। তখন আমরা অনলি থার্ড ম্যাচ খেলছি। তো সেই সময় এগুলো একটা দারুণ অনুভূতি, এবং আমরা সবাই জানি যে হায়দ্রাবাদ ওই সময় একটা রিচ হেরিটেজ, এখন হয়তো সেই রকম হারিয়ে গেছে। রহিম সাহেবের জায়গা, মোহাম্মদ হাবিবের জায়গা, ওই জায়গা। হাবিবের সমাধির কাছে গেছিলেন না? আমাদের এত টাইট শিডিউল যে আমরা একদিন ছাড়া একদিন খেলতে হয়েছে। আমরা 8টা ম্যাচ 18 দিনে খেলেছি। ইট ওয়াজ ভেরি টাফ। মানে সিনথেটিক টার্ফে একদিন ছাড়া একদিন খেলাটা কতটা কঠিন, শুধু আমাদের নয়, যে 12টা দল খেলেছে, ইটস আ টাইপ অফ টর্চার। মানে ছেলেরা যে, আমাদের ছেলেরা যে লাস্ট ডে অবধি যে দৌড়তে পেরেছে, শেষ অবধি লড়াই করেছে, এটা মানে অলৌকিক একটা ব্যাপারের মতো হয়েছে, উইদাউট এনি মেজর ইঞ্জুরি। সব থেকে বড়ো কথা, মাসেলস ইঞ্জুরিটা সব থেকে বেশি হয়, কিন্তু আমরা ট্রেনিংটা এত ভালো হয়েছিল মনে হয়েছে পরে, যে কারণ আমি যখন ট্রেনিং শুরু করি, বিদেশি কোচেদের দেখবে তারা সঙ্গে লেজুর নিয়ে আসে, যে অ্যাসিস্ট্যান্ট কোচ, স্ট্রেংথ ট্রেনার, ফিজিক স্পেশালিস্ট, ফিজিওস, ডক্টরস, উইদাউট এনি ভিডিও অ্যানালিস্ট, উইদাউট এনি ভিডিও। এখনকার ফুটবলে ভিডিওটা সব থেকে, যে হোটেলে ছিলাম সেখানে প্রজেক্টরের ব্যাপার নেই, টিম মিটিংয়ের ব্যাপার ছিল না, কিন্তু ভিডিও অ্যানালিস্ট ছিল না, কেউ ছিল না। আমরা ট্রায়ালের সাথে সাথে আমি ট্রেনিং করেছি, এবং আমার একটা নিজের ছিল, আমি তো মোটামুটি একটুখানি কোচিং নিয়ে পড়াশোনা করেছি। চোখের দৃষ্টিতে দেখা যায় যে ছেলেটা কতটা কি করতে পারছে। এই যে পালস, আমরা তো ছোটোবেলায় তো আমাদের এই জিপিএস ছিল না, আমাদের তো কোচেরা তাই বলতো, তুমি ধরো তো এইখানটা ধরো, তোমার হার্টবিটটা দেখো। সেইভাবেই আমরা যতটা পেরেছি ছেলেদেরকে ট্রেনিং করে, উদ্বুদ্ধ করে, মানে ছেলেরা, আমি আবার বলছি, অখ্যাত অনামী ছেলেরা, এবং সরল একদম গ্রাম বাংলার একদম খাঁটি এই ছেলেগুলোকে যদি ঠিকমতো করে পরিচর্যা করে বেস্ট জিনিসটা বার করতে পেরেছি, এটা ঈশ্বরেরই, এবং ছেলেদের ক্রেডিট দেবো, পুরোপুরি কৃতিত্ব ছেলেদের। এই যে এত ভালো ফল করার পরেও আইএসএলে আমরা দেখি যে কোথাও মনে হয় যে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেছে 77 বছর। আইএসএল এমন একটা টুর্নামেন্ট যেখানে মনে হয় আমরা এখনো পরাধীন রয়েছে, সব বিদেশি কোচ, স্টার প্লেয়ার বিদেশি। এটা দেখলে কি মনে হয়? দেখো, আমি যখন মোহনবাগানের কোচ, সেই সময় এটিকে চ্যাম্পিয়ন হয়, এবং আমি ক্রিটিক্যাল ছিলাম, আমি সমালোচনা করেছি, অনেক লিখেওছি,
এবং যখন আমি মোহনবাগান ছেড়ে দিই মিস্টার গোয়েঙ্কা 3 দিনের মাথায় আমাকে ওনার চেম্বারে ডাকেন, উনি বললেন আপনি আমাদের সাথে থাকুন। তখন আমি বলেছিলাম দেখুন আমি তো কোচিং করতে পারবো না, আমি কেন আপনি আমাকে করছেন? বলছেন না আপনি থাকুন, আপনি টিম বিল্ডিং প্রসেস। তো আমি 3 বছর ছিলাম আইএসএল এবং আই লিগের পার্থক্যটা বোঝার জন্য। এবং নিশ্চয়ই বিদেশি স্টিভ কপেল ছিল, হাবাসের সাথে আমি কাজ করেছি। আমরা কি পারি না যেটা বিদেশি কোচেরা পারে। ইয়েস, তারা 100% প্রফেশনাল আমাদের থেকে, এটা নিয়ে তারা সারা দিন ডিভোট করে। তারা যেই খেলা শেষ হয়ে গেল প্র্যাকটিসের পরে কোচিং স্টাফদের নিয়ে, অ্যানালিস্ট নিয়ে, এই যে আজকে এভরি ট্রেনিং সেশন কার কি এইগুলো আমাদের সেই পরিকাঠামো নেই। আমরা ওই জায়গাটায় ডেফিনেটলি পেছিয়ে। এবং একটা কোচ সে শুধু প্রোগ্রামটা করে দেয়, এভরিথিং ডান বাই দ্য ফিজিওস, ফিজিক্যাল ট্রেনার সব। উনি আসেন, মানে হাবাস স্টিভ কপেলের সময় দেখেছি। স্টিভ কপেল উনি ম্যানচেস্টার ইউনাইটেডে 72টা ম্যাচ খেলেছেন, একটা ভালো মানে হাই প্রোফাইল মানুষ, খুব ভালো মানুষ। হাবাসও খুব দারুণ লোক। তো যতটা জানার শেখার পরে আমি মনে করলাম যে এই জায়গাটা আমার পক্ষে নয়, কারণ আই ওয়াজ অ্যাসিস্ট্যান্ট বা টেকনিক্যাল ডিরেক্টর, যাই বলো, পদ নিয়ে আমার না, আমি এনজয় করতে পারছিলাম না, কোনো কাজ নেই, শুধু বসে বসে। 3 বছর এনাফ টাইম টু লার্ন ফ্রম দ্য ফরেন কোচেস অ্যান্ড অল। তো যে ফেসিলিটিসগুলো ওরা পায় আমরা পাই না, আমাদের দেশে পরিকাঠামো নেই। এবং আইএসএলটাকে আমার মনে হয় একটা যেন অন্য কিছু তুলে ধরা হয়। সবাই বলে না আইএসএল স্ট্যান্ডার্ড নয়। হোয়াট ইজ দ্য আইএসএল স্ট্যান্ডার্ড? আই কান্ট নো, আই ডোন্ট নো। আমি এই খেলোয়াড়, এই যে চাকুমান্ডি বলো বা তোমার আমার রবি হাঁসদা, তো এদেরকে সুযোগ দেওয়া দেখুক না, তারা ওয়েদার দেয়ার আইএসএল স্ট্যান্ডার্ড অর নট। কোথা থেকে এই ছেলেগুলো যাচ্ছে? যখন আইএসএল ছিল না, আই লিগের খেলোয়াড়েরাই তো গিয়ে আইএসএল ভর্তি করেছে। তো একটা করা হচ্ছে, প্রজেক্ট করা হয় যে আইএসএল স্ট্যান্ডার্ড। হোয়াট ইজ, আমি স্বল্প কোচিং অভিজ্ঞতা, আমি জানি না হোয়াট ইজ কল্ড আইএসএল স্ট্যান্ডার্ড। তো এইভাবেই একটা মাপকাঠির নির্ধারণ। স্ট্যান্ডার্ড কতটা হায়ার ন্যাশনাল স্ট্যান্ডার্ডের চেয়ে? একটা দেশের লিগের উপর নির্ভর করে একটা দেশের জাতীয় দলের স্ট্যান্ডার্ড বাই। যে যত লিগটা স্ট্রং হবে তত দেশের ফুটবল তো বেনিফিটেড হবে। আজকে এই যে আমার স্বভাব আমি নাম করে ফেলি, তো এই যে বিভিন্ন দলে যে সব খেলছে খেলোয়াড়েরা, ভারতীয় দলে তাদের হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন? তারা কি খেলছে? তারা কটা প্লেয়ারকে ড্রিবল করে গিয়ে গোল করেছে? 1 বছরে একটা ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। তো ওয়্যার ইজ দ্য স্ট্যান্ডার্ড? তুমি এই যে মানেলো মার্কোজকে কোচ করা হলো, কিন্তু দেখতে যে সন্তোষ ট্রফি ফাইনালে আসেননি নোবডি, উনি জানেনই না যে সন্তোষ ট্রফি ফাইনাল হচ্ছে। এআইএফএফ থেকে একটা লোক পর্যন্ত আসেনি। তো এই তাহলে আপনি কি আশা করবেন? আমরা যখন কল্যাণীতে আমরা যখন প্রাথমিক পর্যায়ে খেলছি, ডেনসন দেবদাস প্লেয়ার লিস্ট নিতে এলো। আমি বললাম ডেনসন হোয়াট হ্যাপেন? ও ইউনাইটেড স্পোর্টসে ছিল, আমি তখন কোচ ছিলাম, ডেনসন মোহনবাগানেও ছিল। তো ডেনসন বললো স্যার স্পটার অ্যাপয়েন্টেড বাই এআইএফএফ। তখন আমার খুব ভালো লাগলো যে সন্তোষ ট্রফির জন্য অন্তত প্লেয়ারকে দেখছে। ফাইনাল রাউন্ড হায়দ্রাবাদে গিয়ে দেখলাম কেউ নেই। আমরা একটা ফাইনাল খেলছি, ফাইনাল 31 তারিখে ডিসেম্বরের 31 ডিসেম্বর ফাইনাল হচ্ছে 7:30টার সময়। তো আমার কথা হলো 31 তারিখটা কি ফাইনাল করার দিন, যেখানে সারা বছরের গ্লানি ভুলে মানুষ আনন্দ করবে, পিকনিক করবে, নিউ ইয়ার্স ইভ মানাবে, সেই দিন করছে ফাইনাল। মাঠে 100টা লোক নেই। এবং সন্তোষ ট্রফির ফাইনাল হচ্ছে কেরল এবং বেঙ্গল, দ্য 2 রিচেস্ট, সব থেকে রিচ রাজ্য, যাদের থেকে ভারতীয় ফুটবলের জেভিয়ার পাস, অ্যাম্বিজান, জোপাল আঞ্চেরি, সত্যেন, আমাদের এখানে তো এই ভাস্করদার থেকে শুরু করে এভরিবডি। এই বাংলা কেরালের খেলা হচ্ছে 100টা লোক দেখছে। ইয়েস, ডিউ ক্রেডিট গোস টু সাচির মাধ্যমে কিছু সংখ্যক লোক দেখেছেন, কিন্তু মাঠে একটা খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে, মাঠে ক্ল্যাপিং করবে, ফুটবলের স্ট্যান্ডার্ডটা অটোমেটিক্যালি সাপোর্ট হলে মানটা উঠে যায়। তো এইগুলো বলতে মানে বলছি আমি, মেবি আই এম ক্রিটিক্যাল, বাট এইগুলো ফিল করেছি যে জাতীয় দলের কোচ যদি আজকে ক্রিকেটের কোচ রঞ্জি ট্রফির ফাইনাল না দেখে তো কি করে জানবে যে স্ট্যান্ডার্ডটা কি? এবং আমার মাথায় আসে না। তো এনিওয়ে এইটার মধ্যে থেকেই আমাদের চালাতে হবে। এবং এই নেতিবাচক দিকগুলো আমি পয়েন্ট আউট করলাম, যেহেতু একটা সুযোগ এসছে বলে 5টা মানুষ যদি শোনে, যদি কাজে লাগে, কারণ আমাদেরকে এর মধ্যে থেকেই চলতে হবে। এবং বাঙালি ছেলেদের কাছে আমি বার্তা আমার, যে লড়াই ছাড়ার কোনো জায়গা নেই, আমাদের যথেষ্ট প্রতিভা আছে, সুযোগের সদ্ব্যবহারটা করতে হবে। আচ্ছা, আমরা যখন একই সময়ে বড় হয়েছি সঞ্জয়, তখন একটা খুব বিখ্যাত গান ছিল সুবীর সেনের, এত সুর আর এত গান, যদি কোনোদিন বুঝে যায়।
এখন সব কিছু ভালো ভালো, কিন্তু এই সঞ্জয় সেন দুজন ফুটবলার খেপ খেলার জন্য টিম থেকে বাদ দিয়ে দিয়েছেন, টপ ফুটবলার। ফাইনালে নরহরি শ্রেষ্ঠকে খেলাননি। কি হতো যদি 80 মিনিটে গোলটা না হতো? সবকিছু তো বদলে যেতে পারতো, কারণ বেঙ্গল এফেক্টিভলি 3টে টপ প্লেয়ার টিমে নেই। আচ্ছা, এবার খেপ খেলা, এই প্লেয়াররা অন্য রোজগার করে না, ওরা খেপ খেলবে না তো টাকা রোজগার করবে কি করে? প্রথম কথা হলো বার্তাটা ঠিক মতো যায়নি, কারণ যে সময় ওরা দুজন খেলেছে সেই সময় আমরা 22 জন, আমরা 40 জন সিলেক্ট করেছিলাম, এবং আমরা দুটো ছেলেকে, একটা হলো বিশাল দাস, ও স্ট্রাগল করছিল বোধহয় ভবানীপুর না ভবানী ডায়মন্ড হারবারে, তো ইজ ভেরি গুড ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তারক, এবং ওর মধ্যে একটা কম্পিটিশন ছিল আমি কাকে নেবো, ছোটো চেহারা ছেলে বা সার্ভিসেসের সাথে খেলবো, তুমি মণিপুরের সাথে খেলবো, বডি স্ট্রেংথ দরকার, ডেফিনেটলি স্কিলও দরকার। ওই জায়গায় ও যখন ইনজুরি ছিল, তারক আমার কল্যাণীতে ছিল। তো যখন এই ঘটনা ঘটে তখন আবার আমরা আরও 3-4 জনকে ডেকেছিলাম, অমিত এক্কা, অন্য গোলকিপার শুভম রয়, এদেরকে আমরা ডেকেছিলাম কল্যাণী থেকে ফেরার পরে, আরও যদি কিছু মানে অল্টারেশন করা যায়, টিমটাকে স্ট্রেংথ করা যায়। তো বিশাল মোটামুটি দেখলাম ফিট, তো আমাকে বাদ দিতে গেলে তারককে বাদ দিতে হয়। তো ওই সময় এমন একটা ব্যাপার যে ওরাও খেলেছে, লোকে প্রজেক্ট করছে, এবং ওদের যারা অভিভাবক তাদের একটা মনের মধ্যে যে আমার প্লেয়ারটাকে বাদ দিয়ে দিল, প্রজেক্ট করা হলো ওরা খেপ খেলেছে। আমি বাংলার ফুটবলের মানে শুদ্ধিকরণ করতে নামিনি। আমি ছেলেদেরকে সবসময় বলতাম, তোমরা কোথায় খেলছো আমার দেখার দরকার নেই, বাংলার হয়ে খেলছো, তুমি এই অন্তত এই স্যাক্রিফাইসটা করো, তারপরে তুমি যেখানে। এবং আমি ট্রায়াল চলাকালীন তারা চন্দননগরে 10টা ছেলে খেলেছে, এবং যে টিমের সাথে আমি যাকে ফোন করে জানছি তার টিমেরই খেলছে, সে আমাকে বলছে সঞ্জয় দা আমি তাহলে খেলাবো না, আমি আজকে কোয়ার্টার ফাইনাল। আমি বললাম দেখো তুমি খেলাবে কিনা খেলাবে জানি না, এই ছেলেগুলো তোমার টিম কোন টিমে খেলছে? ও বলছে আমার টিমে খেলছে। তো রবি হাসদা থেকে শুরু করে এবারে নরহরি সব কি অফ দ্য প্লেয়ার। তো আমি ওদেরকে যখন ট্রায়াল চলছে তখন আমি 10 জনকে আমি পরের দিন প্র্যাকটিসেই রাখেন গ্যালারিতে বসিয়ে রেখেছিলাম, যে ওরা অন্তত অনুভব করুক যে ওদের বাদ দিয়েও আমরা কিছু করতে পারি। তো এই হলো সিচুয়েশান। তো তারক এবং ওই শঙ্কর এরা কিন্তু ওই পারফরমেন্সের জন্য, এবং শঙ্করকে আমার কখনো মনে হয়নি যে ইয়েস ওর একটা খেলা ছিল, কিন্তু খেলার বাইরে ওর অন্যদিকে। আমাকে তো বাংলা টিমটাকে দেখতে হবে, আই এম নট লুকিং ফর ইন্ডিভিজুয়াল। আমি সনি নর্ডি, কাটসুমি ইউসুকে বসিয়ে দিয়েছি, দেবাশিস দত্ত, টুম্পাই পাগল করে দিয়েছে আমাকে। আমি নেভার গোজ ফর দ্য নেম, আমি কখনো করিনি। আমার স্বল্প অভিজ্ঞতাতে আমি যাকে মনে করেছি যে সময় খেলাবার খেলিয়েছি। নরহরি শ্রেষ্ঠা আগের দিন 90 মিনিট খেলেছে, একদিন বাদে আমাদের ফাইনাল, আমি ধরে নেবো তো 120 মিনিট আমাকে খেলতে হবে, দেন টাই ব্রেকার। তার জন্য আমার প্রস্তুতি। নরহরিকে আমি টিম মিটিংয়ে সকালে আমি বলেছি, নরহরি তুমি রেডি 120 মিনিট খেলার জন্য, পারবে তো? বলছে না স্যার। ওকে, আমি না পারবে না, আমিও জানি পারবে না, এবং সৎ সে পারবে না। টিমটাকে ও এত টিম ম্যান, ও পুরোপুরি সবাইকে গাইড করতো, এবং সব থেকে সিনিয়র টিমে ওই। তো আমি তখন ঠিক করেছিলাম কেরালার সাথে খেলতে গেলে ওদের মিডফিল্ড এবং এটা ভালো, মাঠটাকে আমার লোক বাড়াতে হবে। আই লাইক 4-4-2 ফরমেশন আমার প্রেফার্ড। আমার দুজন স্ট্রাইকারই কিন্তু পেয়ার করে করে খেলেছে। মণিপুর ম্যাচে দুজনকেই আমি খেলাইনি, মনোতোষ খেলেছে, বাসুদেব মান্ডি গোল করেছে। এবং ফাইনালে আমি ঠিক করেছিলাম, আমাদের চিত্তদাকে আমি লিখেও দিয়েছিলাম যে নরহরিকে রাখো, এর জায়গায় আমি সুপ্রদীপের জায়গায় চেঞ্জ করবো, 4-4-2-তে চলে যাব লাস্ট মানে 30 মিনিট, মানে 15-30 মিনিট এই এক্সট্রা টাইমে। তো ওইটার প্রয়োজন হয়নি। 90th মিনিটে রবি হাসদা গোল করে দিয়েছে। তখন আমার লিস্টে লেখা হয়ে গেছে যে আমাদের যেই আসবে আমি চেঞ্জ করে নামাবো, উইল গো অল আউট। এবং এগুলো তো খেলার জন্য, এবং কেউ মনেও করে না। আমার ছেলেদের সাথে আমার রিলেশন বলো বা এমন, কেউ এগুলো মাইন্ডও করে না যে আমাকে খেলালো না বা এরকম কোনো প্রশ্ন উঠে। যারা দেখছে তারা হয়তো অবাক হয়েছে কেন ওকে খেলাচ্ছে না কেন। নরহরি আর রবি একটা ভালো কম্বিনেশন হচ্ছিল গোলের, অপোনেন্টকে আটকাতে গেলে ও ঢুকে যাচ্ছে, সেই কম্বিনেশনটা ফাইনালে ছিল না। কিন্তু আলটিমেটলি মাঠের দখল যদি বলো, হ্যাঁ ওরা উইং প্লে করেছে কিছু, কিন্তু সেকেন্ড হাফ থেকে আমার ডিফেন্স এত সলিড ছিল, এবং লাস্ট 10 মিনিট তুমি যদি খেলাটা আবার দেখো, আমাদের আক্রমণের ধার বেড়েছে। ইসরাফিলকে নামিয়েছি যখন তখন, আর ওদের রাইট ব্যাক শেষ হয়ে গেছে, তখন দে আর স্ট্রাগলিং। ওই সময়টাতেই আমরা ক্যাপিটালাইজ করে নিয়েছি, এবং দ্যাট ওয়াজ এ ব্রিলিয়েন্ট গোল। ওই যে তোমাকে আমি এটাও বলেছিলাম, তুমি যদি 50-50 ম্যাচে 3-4টে সুযোগ পাবে, ক্যাশ করতে হবে এবং ধৈর্য রাখো, পেশেন্স।
আলটিমেটলি 90 মিনিটসে গোল করেছে। কিন্তু নরহরি মানে এই ধরনের প্লেয়ারদের কি হয়, যারা টুর্নামেন্টে একটা স্টার স্ট্যাটাস পেয়ে যায়, তারা খেলতে না পারলে তারা খুব আপসেট হয়ে যায়। বহু ঘটনা 70 দশকে এমন আছে যে স্টার প্লেয়ার জায়গা পায়নি, পিকে ব্যানার্জির উপর চোটপাট করেছে, কেউ কি অমল দত্তকে বলেছে, মানে এটা তো হতেই থাকে। না, আমার টিমে কোনো সকল স্টার নেই, এবং আমি মোহনবাগান মোহামেডানের কোচিং করার পরে আমি পেনর্জিকে বসিয়ে রেখেছি। পরের দিন আমাকে বলেছে, কোচ আই ওয়ান্ট টু প্লে, আইএফএসএল যখন জিতি। লুসিয়ানোকে আমি বসিয়ে রেখেছি, জসিমারকে বসিয়ে অল ইন্ডিয়ানকে খেলিয়েছি বাইচুংয়ের টিমের এগেনস্টে। তো আই ডোন্ট কেয়ার ফর দ্যাট, ওটার জন্য আমি চিন্তিত নই। পিয়ের বোয়াকে আমি বসিয়ে রেখেছি, সত্যজিৎ আমাকে পাগল করে দিয়েছে, সত্যজিৎ ম্যানেজার ছিল। সঞ্জয় তুই কী করছিস, কথা বল। পিয়ের বয়, আমি ওরমভাবে কথা বলি না ভাই, আমি কোনো প্লেয়ারকে কি মনে করলো আমার দেখার দরকার নেই। পিয়ের বয় লাস্ট 3টে ম্যাচ যা ফুটবল খেলেছে, হি ওয়াজ দ্য লিডার অ্যাকচুয়ালি। ওর ভেতর থেকে রাগ, এই যে আমাকে খেলাচ্ছে না, তো এটা আমার স্টাইল অফ কোচিং। আমি ওর ভেতর থেকে যেটা আমার বার করছে, ক্ষোভ রাগ, মাঠে উগড়ে দাও, আমাকে যা বলার বলো না, কিছু আমি মাইন্ড করবো না, মাঠে খেলো। ছোটবেলা থেকে অ্যাকশন ছবি দেখে না, অ্যাকশন না, আমার এটা নেচার। আমি একটুখানি ছোটোবেলা থেকে আমি জানি না, এটা আমার একটু, আমি কেয়ারও করি না। আমি 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছি ওই সময়, আমি নিজের পকেট থেকে দিয়েছি। আই কেয়ার ডোন্ট কেয়ার। প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি পুরো প্রেস কনফারেন্সে আমি করে দিয়েছিলাম মোহনবাগান ম্যাচে এফসি খেলতে যাওয়ার আগে। তাতে কিছু যায় আসে না, আমি আমার জায়গায় আছি, তারা কোথায় আছে ভগবান জানে। ওকে, সঞ্জয় সেন এবার ভবিষ্যৎ সঞ্জয় সেনের জন্য কি নিয়ে অপেক্ষা করছে? ওরমভাবে আমি দেখো, বেঙ্গল টিম নিশ্চয়ই অনির্বাণ দত্ত না বলেছে যে তুই থাকতে। আমি দেখো 2-3 দিন হয়েছে, এইভাবে হয় না। আমি ছেড়ে দিয়ে 1 বছর বসে আছি। আমি খেলা দেখছি, আমার কোনো আক্ষেপ নেই। আমি খেলা দেখি, কলকাতা লিগ দেখি, ইংলিশ প্রিমিয়ার লিগ দেখি, এটাই আমার ভালো লাগে। আমি কোনো ভালো খেলোয়াড় হলে আমি একটু নোট করে রাখা আমার স্বভাব, আজীবন এইটা করি। আমার কোনো রকম প্ল্যানিং নেই, দেখা যাক। একটা ভারতীয় দলের কোচ হবার স্বপ্ন সকলে থাকে। আমি গত বছর অ্যাপ্লাই করেছিলাম, যখন ম্যানেলো মার্কোয়েজ কোচ করা হলো, তখনও আমি অ্যাপ্লাই করেছি। আগামী দিনেও যখন যদি অ্যাপ্লিকেশান চাই করব। আমি গত বছর, এই বছর না, গত বছর আমি আইএফএতেও অ্যাপ্লাই করেছিলাম কোচের জন্য। তো এটা আমার দেখা যাক, এখন আমি ওরকমভাবে বলতে পারবো না কিছু। আইএসএল এ বিদেশি কোচদের একজনকে দেখেও মনে হয়, আমি হাওয়াজকে হয়তো বাদ দিলাম, কিন্তু আইএসএল এ বিদেশি কোচদের কাউকে দেখে মনে হয় যে আমার চেয়ে অনেক এগিয়ে আছে, আমার এর কাছে অনেক কিছু শেখার আছে। আমি আমার থেকে এগিয়ে থাকা না, তারা এগিয়ে আছে। তারা একটা দেশের, আপনি যদি মলিনাকে দেখেন, মলিনা কোচ হিসেবে কতটা আমি জানি না। হি ওয়াজ দ্য ডিরেক্টর অফ স্পেন্স ফুটবল ডিরেক্টর, মানে তিনি একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড়, দেশের হয়ে খেলেছেন। তাদের একটা নলেজ বা তাদের দেশের পরিকাঠামো, এটা নিয়ে আমি ওদের থেকে, আমার থেকে বেটারের ব্যাপার না, ওদের থেকে আমার থেকে সকলে ভালো। যে ওয়ান কয়েল তো ইজ ভালো কোচ চেন্নাইয়ের, কিন্তু রেজাল্ট পাচ্ছেন না। হ্যাঁ, তো এইভাবে না, কিন্তু কিছু কিছু কোচকে মানে বিদেশি হলেই হলো বলে এইভাবে আনা হয়। অন্তত আমার বক্তব্য হলে ভারতীয়দের তো, এই যে খালিদ জামিল, অন্তত হি ইজ ডুইং সামথিং, মানে টু চিয়ার আবাউট। মানে আমরা ভারতীয়রা যারা, ইয়েস আমি সবাইকে বলি, ওর তো আমার থেকে জুনিয়র, ওই তো আমাদের ইন্সপিরেশন হওয়া উচিত যে হ্যাঁ খালিদ লড়ছে, খালিদের জন্য আমরাও ওয়েট করবো। আমি যত এই ইসফাক, রেনেদি, মেহরাজ, যত কোচেরা আছে, আমি সবাইকে ওদেরকে বলি এই সুযোগ আসবে, সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তো সুতরাং বিদেশি স্বদেশির ব্যাপার না। আমি কলিন্টল, বব হাউটনের আন্ডারে আমি যখন 16-19 ছিলাম, ওদের থেকে প্রচুর শিখেছি। এবং সব থেকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য বব হাউটনকে, যে উনি কখনো কোনো সাপোর্ট স্টাফ নিয়ে আসেননি। উনি ইন্ডিয়ান সাপোর্ট স্টাফদের নিয়ে চলেছেন। প্রদীপ চৌধুরী ম্যানেজার ছিলেন, সাবিও ওদের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মিকি পাকেচোকো বলে গোলকিপার করছিলেন, এবং সেম কলিন্টল যখন আসেন ভারতে, আমি তখন আন্ডার-16 কোচ, উনি নির্বাচিত করেছিলেন। তনুময় বোস গোলকিপার কোচ নির্বাচিত করেছিলেন। কিন্তু এখনকার দিনের ব্যাপারটা হলো একটা কিরাম, যেন এটা কিছু বলার নেই। এগুলো ফ্র্যাঞ্চাইজি ওনাররা যারা ঠিক করবে, মালিকরা তো চায় সবসময় বেটার প্লেয়ার, বেটার কোচ। এখানে ব্লেমিং ঠিক না, তাদের মানসিকতা, ইয়েস আমি বেশ সেরা কোচ আনবো। এই যে আপনি যদি দেখেন মোহনবাগান এখন সুপার জায়ান্ট বা এটিকে যখন ছিল, সঞ্জীব গোয়েঙ্কার একটা প্যাশন কতজন লোকের মধ্যে আছে জানি না। উনি ইনভেস্ট করেন, প্যাশনটা তার আছে, ফুটবলকে ভালোবাসেন। প্রতিদিন ভারতবর্ষে থাকলে কলকাতায় খেলাটা দেখেন। আপনি ভারতবর্ষে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি মালিকদের দেখুন, কটা মানুষ আসছে, রেজাল্টটা তাই জন্য পাচ্ছেন। উনি ইনভেস্ট করছেন, অ্যাজ ওয়েল অ্যাজ খোঁজ রাখছেন। শুধু ওই পয়সা দিয়ে খোঁজ রাখার ব্যাপার না, ইনভেস্ট করছেন হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড দ্য টিম,
প্রয়োজন হলে কাকে বদলে আরও টাকা দিয়ে কাকে আনা যাবে। হয়তো ওনার মতো কেউ রিচ না, হয়তো রিচ না, কিন্তু এইটা তো স্বীকার করতে হবে যে রেজাল্ট পাচ্ছে। যেদিন সিদ্ধান্ত হলো যে হার্টের বাইপাস করাতে হবে, সেদিন কি মনে হয়েছিল যে আমার কোচিং জীবন শেষ হয়ে গেল? আমি এটা ঠাকুরের কাছে করি। আমি তখন সেপ্টেম্বর মাস, কলকাতা লিগ চলছে তখন, অগাস্টের এন্ড, অগাস্ট 24th of অগাস্ট। তো কলকাতা লিগ চলছে, শঙ্করলাল, আমি বলেছিলাম শঙ্করলাল করুক কলকাতা লিগটা, আমি ঠিক আছে ওপরে আছি। এবার হঠাৎ করে আমার ওই একটা শরীরে মানে মাথাটা ঘুরে গেল, এরকম একটা ব্যাপার। আমাদের প্রতিমদা ছিল, পরের দিন প্র্যাকটিসে এসেছি, প্রতিমদা বললো, সঞ্জয় তোমার মনে হয় এ আছে, ওই ঘাড়ে কোনো স্পন্ডিলাইটিস আছে। আমি বললাম এক কাজ করুন, যত পরীক্ষা হয় লিখে দিন, আমি তার আগে পরীক্ষা জীবনে করাই, দূর কে করাবো। তো তারপরের দিন টুম্পাই ওই রিপোর্ট দেখে বললো, সঞ্জয় দা তোমাকে আমি কুণাল সরকারের কাছে অ্যাপয়েন্ট করে দিই। এবং ওনার কাছে গেলাম, উনি ওই সব কি এনজিওপ্লাস্ট ওই সব করে আমাকে বললেন যে আপনার মেজর বাইপাস আপনার ব্লক করতে হবে। আমার তখন মাথায় 25শে অক্টোবর আমার বড় ম্যাচ না, আইএসএল এর মানে জন্য, আই লিগের জন্য মোহনবাগানের ট্রেনিং শুরু হবে। কলকাতা লিগ শেষ হয়ে গেলে পুজো হয়ে যাবে 25 অক্টোবর। আমি কুণাল সরকারকে বলেছিলাম আমি একটা শর্তে করব, 25 তারিখ আমি যাতে মাঠে নামতে পারি। আমার 5th of সেপ্টেম্বর অপারেশন হয়েছে, আমি 25 তারিখে মাঠে গেছি, প্র্যাকটিস শুরু করেছি। উনি বলে দিয়েছিলেন কিছু কিছু এই খাওয়া দাওয়া আর মনের জোর। রিকভার প্রসেসটা, সেটা হাঁটুতে ইঞ্জুরি হোক, হাত ভাঙুক বা যাই হোক, একজনের হয়তো 1 মাস লাগতে পারে, একজনের 6 মাস লাগতে পারে। ইট ডিপেন্ডস শারীরিকভাবে মানসিকভাবে তুমি কতটা শক্ত, তার ওপর রিকভারিটা কুইক আসে। থ্যাংক ইউ সঞ্জয় সেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমি একজনকে দেখতে পাচ্ছি, ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন বোধহয় এসে গেছেন কনগ্রেচুলেট করার জন্য। আমি তাকে একটু জাস্ট ডেকে নিচ্ছি। হঠাৎ এটা চমকের মতো আমরা ইন্টারভিউ করতে করতে খেয়ালই করিনি যে হাতের কাছে এসে গেছেন, বোধহয় সঞ্জয় সেনের সঙ্গে কথা বলতে চান। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাই, গুড। যাওয়ার আগে তোকে বলেছিলাম বেঙ্গল চ্যাম্পিয়ন হচ্ছে অন্য কোনো ব্যাপার নেই। আনন্দ লাগছে, গর্ব হচ্ছে তোর টিমের জন্য, আমরা গর্বিত। দীর্ঘদিন বাদে বেঙ্গল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, তার জন্য আমরা গর্বিত। তোকে আগাম অভিনন্দন জানিয়েছিলাম, আবার জানাচ্ছি। থ্যাংক ইউ। এবং এই যে সম্মানটা বলো বা এই যে গৌরবটা, এটা আমার একার নয়। আমি কখনো বলি না, আমি কখনোই কোনো জায়গায় আমি কৃতিত্ব ওইভাবে না, খেলোয়াড়দের জন্য আমরা সমস্ত টিমকে জানাই। টিম, ইয়েস টিম। এবং সাপোর্টিং স্টাফ এখন সাপোর্ট স্টাফ, সৌরেন, অর্পণ দীর্ঘদিন মোহনবাগান ইস্টবল খেলেছে, তুমিও জানো। অর্পণ হয়তো এরকম হাইট, কিন্তু গুড, মানে ব্রেভ, কারেজ, ফুটবলে যে সাহস লাগে সেটা। এবং আমি আর একজন ফিজিও ছিল, আর এছাড়া বিশেষ কিছু ছিল। একটা ব্যাপারে বলি যে বেঙ্গল ফুটবলের সাথে সুযোগ দিলে বাংলা ছেলে যে খেলতে পারে সেটা তুই প্রমাণিত করে দিয়েছিস। এবং একটু আগে আমি শুনছিলাম, আমি বলি আর কি সব জায়গায়, যে আইএসএল ফুটবলটা টুর্নামেন্টটা চলছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বাংলার ছেলেদের বা ভারতীয় ছেলেদের যদি খেলার সুযোগ না দেওয়া হয়, তাহলে কি করে বুঝবো যে কে ভালো কে মন্দ? আরেকটা ব্যাপার, এখন তোমাদের সময়টা চলে আসে এই কারণে যে আমাদের সময় অনেক টুর্নামেন্ট হতো, তার জন্য সারা বছর আমরা খেলার মধ্যে থাকতাম এবং খেলার সুযোগ পেতাম। ভাস্কর দা, এর মধ্যে একটা জাস্ট তুমি বলে যে পরিস্থিতি মানে যে কতটা মানে খারাপ হতে পারে। কারণ আবু সুফিয়ান বলে একটা ছেলে মগরাহাটে থাকে, ও সুরিচির সঙ্গে খেলেছে, খুব কলকাতা লিগ ভালো খেলেছে। তো আমরা যখন ট্রেনিং হচ্ছে, ওর পারফরমেন্সটা না ডাউন, মানে খেলতে পারছে না, ক্রসিং করতে পারছে না। তো আমি আবুকে একদিন ডাকলাম, আবু কি ব্যাপার? আবু বলছে, স্যার আমার দাদা বিয়ে করেছে, আলাদা হয়ে গেছে, সংসারে আমার মানে নেই। তো ওটার প্রভাব খেলাতে পড়ছে অবশ্যই, এবং পড়েছে। ওই ছেলেটাকে আমি 2টো ম্যাচ খেলাইনি, ফাইনালে ওকে দিয়ে স্টার্ট করিয়েছি, আমি আবুকে দিয়ে স্টার্ট করিয়েছিলাম, যে ওর ভেতরে যে এই যে ভেতরে মানে যে কষ্টটা, কষ্টটা সেটা যেন মাঠে উগড়ে দিতে পারে। এবং ও 70 মিনিট মাঠে ছিল, তারপরে আমি ইসরাফিলকে নামাই। তো ও ওই ছোট চেহারায় ও যা লড়াই করেছে ভাবা যায় না। এবং আলটিমেটলি নাবার 24 ঘন্টার মধ্যে একটা রাজ্য সরকার একটা চাকরির ব্যবস্থা করে দিয়ে, অন্তত তার ফ্যামিলির লোকেরা হয়তো একটুখানি হলেও খুশি হবে। যে এটাই আমাদের সমস্যা, আমাদের ছেলেরা যে কি করে তাদের ভবিষ্যৎ তৈরি করবে
তার জন্য খেলার সুযোগ যদি না না, হয়, একদম। এই যে আমরা খেলার সুযোগ পেতাম, অনেক খেলতাম, ডেফিনেটলি কিন্তু আমাদের খেপ খেলার সুযোগ থাকতোই না। থাকতো না। যে আমি তো একটা এক্সাম্পল দিই, আই লিগ 3 কল্যাণীতে হচ্ছে, আমি একটা ছেলে বলল, ভাই তোর কাছে তো খেলা আছে, ওয়ারিতে খেলে ছেলেরা, ওগুলোর নামটা হচ্ছে স্বরূপ, বাপারা খুব সলিড, না তুই এত ভালো বাবা, তুই দৌড়চ্ছিস না? বললো বাস্তবতা আমি লাস্ট 7 দিন বাঁকুড়া পুরুলিয়াতে 1 ডে 2 ডে খেলে এসেছি। আমি বলে কেন? আমার বাবা অসুস্থ, পয়সা কোথায়? এই যে একটা ভয়ানক পরিস্থিতি বাংলার ফুটবল বা বাংলার স্পোর্টসে এসছে, আগে যাচ্ছি। Thank ভবিষ্যৎ ভালো হোক, তোর যা ইচ্ছা আছে আগামী দিনে শুধু বাংলা না, ইন্ডিয়া টিমের কোচ হয়, এটা আমি Thank you. তোকে Thank জানাচ্ছি, Thank you. ইন্ডিয়া টিমের কোচ হতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।